সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। আইনের জটিল বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্য এবং আইনের জটিল বিষয়গুলোকে আপনাদের সামনে সহজভাবে তুলে ধরবার জন্যই আমাদের আয়োজন। গত এক যুগে বাংলাদেশে ৬৭,০০০ দুর্ঘটনায় ১,১২,০০০ মানুষ মারা গেছেন, যেটা সড়ক দুর্ঘটনা কী পরিমাণ হয় তারই একটা সহজ নমুনা। দর্শক, সহজ এই যে সড়কে দুর্ঘটনা, এই প্রতিরোধে এটা একটা আইন রয়েছে। সেই আইন নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কী পরিমাণ দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনাটা কমিয়ে আনার জন্য কী করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। স্টুডিওতে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সরকারের এডিশনাল পিপি এবং আইআইইউসি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী। আর আমাদের মাঝে আরও রয়েছেন সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট তাসলিমা আক্তার ইসমা। আপনাদের দুজনকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সড়ক পরিবহন আইনের যেটি আমাদের দেশের মধ্যে প্রচলিত, সে আইনের মূল বিষয়গুলো কি সেটা যদি এক নজরে আমরা একটু শুনতে চাই জনাব অ্যাডভোকেট আশরাফের কাছ থেকে। আপনারা জানেন সকলে যে সড়ক পরিবহন আইন 2018 নতুন সংশোধনী হয়েছে। এটাকে আবার সংশোধন করার জন্য 2024 একটা প্রস্তাবনা এনেছে, যা এখনও কার্যকর হয়নি। তো বাংলাদেশের সড়ক পরিবহন আইন 2018-তে আমরা দেখব এখানে বিভিন্ন আইনকে সংযোজন করা হয়েছে। দুর্ঘটনার মূলত যে কারণগুলো, বেপরোয়া ড্রাইভিং, ফিটনেসবিহীন গাড়ি, এরপর আরও যে বিষয়গুলো এখানে সংযুক্ত হয়েছে, নতুন করে যে আইনগুলো সংযোজন করা হয়েছে 98-এ, যেটাকে সাজার পরিমাণটা বাড়ায় দেওয়া হয়েছে। যেটা আগে জামিনযোগ্য অপরাধ ছিল সেটাকে জামিন অযোগ্য করা হয়েছে। যেটা আগে সহজেই বেল পেয়ে যেত, অ্যাক্সিডেন্টের পরও যেটা বেল হয়ে যেত। মানে আগে আমরা যেটা দেখতাম যে সড়কে দুর্ঘটনা হলেও সরাসরি কোর্টে এসে জামিন নিয়ে ফেলতো, এটাকে এখন জামিন অযোগ্য দ্বারা করা হয়েছে। সাথে সাথে শাস্তির পরিমাণটাও বাড়ানো হয়েছে, 5 বছর এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আরও বিভিন্ন আইনকে এখানে প্রয়োগ করা হয়েছে। আসলে আমরা বিস্তারিত পরে আলোচনা করব যে এখানে আইনের প্রয়োগগুলো আসলে যথাযথভাবে হচ্ছে কিনা। যদি আইনের সড়ক আইনের যদি আইনগুলো যদি যথাযথভাবে প্রয়োগ করা হতো, আসলে বাংলাদেশের দুর্ঘটনার পরিমাণটা অনেক কমে আসবে। আচ্ছা, এই সড়ক পরিবহন আইন যেটা বলছিলেন, যে সেই আইনটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, বাধাটা কোনটা? আমাদের আইন আছে কিন্তু প্রয়োগ নেই। মানে যেখানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা আইন নিয়ে কাজ করছেন এবং আইনটা যে ঠিকভাবে আমরা যে বাস্তবায়ন করব, এখানে তো সড়ক পরিবহন নট অনলি সরকার, নট অনলি পুলিশ, এখানে আপনার জনগণও এখানে জড়িত আছে। জনগণেরও সচেতনতার অনেক অভাব আছে এবং আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা যে আইনটা মেক করতেছে ওই অনুযায়ী আমাদের বিআরটিএ ফলো করছে না। আচ্ছা, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে পুলিশের যে ইয়াটা আছে, ট্রাফিক বিভাগ, ওনারা ওভাবে কি করছে না, ওই আইনটাকে ঠিকভাবে অ্যাক্টিভলি ফলো করছে না। আচ্ছা, করছে না এবং তাদের ওই ইয়াতে নাইও পারছে না। আচ্ছা, সামর্থ্য নাই, অনেক ল্যাকিংস আছে। মানে আইনে ল্যাকিংস আছে নাকি আপনার বাস্তবায়নে ল্যাকিংস? বাস্তবায়নেও ল্যাকিংস আছে, আইনেও ল্যাকিংস আছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টি নিয়ে আমরা একটু পরে কথা বলবো। জনাব অ্যাডভোকেট আশরাফ, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে সড়কে যে দুর্ঘটনাগুলো হয়, এই দুর্ঘটনাগুলোর মূল কারণটা কি মনে হয় আপনার কাছ থেকে? সড়কের যে মূল দুর্ঘটনাগুলো হয়, আমরা যদি প্রথমে সেটা যদি চালকের ক্ষেত্রে ফাইন্ড আউট করি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ফাইন্ড আউট করতে হবে চালকের অদক্ষতা। আচ্ছা, যেখানে আমরা দেখতে পারি যে চালকের পেশাদার এবং অপেশাদার চালক দুইটা ভিন্নতা আছে। একজন সিএনজি চালককে যদি আপনি একটা বড় গাড়ি চালাতে দেন, সেখানে লাইসেন্সের একটা ভিন্নতা আছে। আমরা যখন ড্রাইভিং লাইসেন্স নিতে যাই, সেখানে একটু সামান্য প্র্যাকটিস করে আপনাকে একটা টাকার বিনিময়ে লাইসেন্স দিয়ে দিচ্ছে, সেখানে সে একটা অপেশাদার চালক। তো চালকের অদক্ষতা এখানে একটা বড় কারণ। এর হচ্ছে চালকের মাদকাসক্ত হওয়া। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে চালক মাদকাসক্ত হয়ে গাড়ি চালায়, যার কারণে একটা দুর্ঘটনা ঘটে। এবং এই যে ট্রাফিক যে আইন, যে আমাদের গতি যে নিয়ন্ত্রণ করা, যে এই সচেতনতা, এই অদক্ষতা না থাকাতে, তার মাথায় এই সচেতনতা না থাকাতে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য আমাদের একটা বিষয় এখানে করণীয় আছে, যে আমাদের জনসচেতনতা, ড্রাইভারদের মধ্যে একটা সচেতনতার অভাব আছে। এরপর আমাদের রাস্তায় যে প্রযুক্তি বলেন বা গাড়ি যখন অতিরিক্ত স্পিডে চলে, সেক্ষেত্রে আমাদের
প্রযুক্তির কোনো ব্যবহার নেই। আপনি উন্নত দেশে দেখবেন যে গাড়ি যখন চলবে মানে সেখানে স্পিড গানটা হ্যাঁ, থাকে সব সময়। একটা সিগন্যাল দেওয়া থাকে, আপনি জি, এই কিলোমিটার 60 কিলোমিটার Right. 70 কিলোমিটার বেগে চলতে পারেন, কিন্তু আমাদের দেশে সেটা নাই, যার কারণে এটা একটা দুর্ঘটনার অন্যতম কারণ। আর আরও একটা বড় কারণ হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। আচ্ছা, অজস্র গাড়ি আছে যাদের ফিটনেস নেই, যেগুলা অতিরিক্ত পুরাতন হওয়ার পরেও যেগুলা চলে। আমরা যেমন জাহাজ দেখি যে যে পুরান হয়ে গেলে এগুলো ডগে উঠে যায় 11 মাসের সংস্কারের জন্য, এটা বাতিল ঘোষণা করে। কিন্তু আমাদের গাড়িতে আমাদের দেশের যে বিষয়গুলো দেখা যায়, আপনি অতিরিক্ত পুরাতন হয়ে গেল, এটার ফিটনেস না থাকলেও মালিক সেটা পক্ষে সড়কে যেভাবে- চলছে। আমরা বিদেশে বিভিন্ন জায়গাতেই দেখি যে প্রতি বছর বছর চালকদের ডোপ টেস্ট দিতে হয়। সে কি মাদকাসক্ত কিনা, তার শরীরে মাদকের কোনো পরিমাণ রয়েছে কিনা। আমাদের আইনে কি সেরকম কোনো বিধান রয়েছে, বা সেটা যদি না থেকে থাকে তাহলে কি করা উচিত? ওই যে আমি বললাম যে প্রথমে আমাদের আইনের যেটা আইন প্রণয়নের ক্ষেত্রে জি। ওখানে যথেষ্ট ল্যাকিংস আছে। প্রথম সমাধান হচ্ছে আমাদেরকে নতুন করে যে আইন প্রণয়নটা আছে, জি। আইনটা করছে 2018 সালে, এখানে ওটার সঠিকভাবে কার্যকর করতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে ট্রাফিকের ভূমিকাটা কেমন? এখানে তারা তো- কি ভূমিকা পালন করছে না, কিনা? আমাদের দেশে ট্রাফিকের যে ভূমিকা সেটা আমরা পালন করছে না সেটাও বলতে পারবো না। ট্রাফিকের যে ভূমিকা, ট্রাফিকের যে ল্যাকিংস, আমরা যদি প্রথমে দেখি যে ট্রাফিকের কি ল্যাকিংসগুলো আছে। ট্রাফিক, আপনি আমাদের দেশে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা নাই, পর্যাপ্ত প্রথমত যে পরিমাণ জনবল, সেই জনবল নাই, আমাদের পর্যাপ্ত জনবল নাই, যার কারণে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ একেবারেই অব্যবস্থাপনায় পরিণত হয়েছে। তাছাড়া আপনি এখানে প্রযুক্তির ব্যবহার একেবারে নেই। আচ্ছা, আপনি যদি উন্নত দেশে ভ্রমণ করেন, সেখানে দেখবেন যে ট্রাফিক ব্যবস্থাটা, যেখানে একটা সিগন্যাল লাইট অটোমেটিক জ্বলে উঠলো, পুরোটাই ওখানে তো ডিজিটালাইজ। পুজোটা ডিজিটালাইজ। আমরা যদিও ডিজিটাল আমাদের যে যুগে, প্রচলিত ট্রাফিকটা সেখানে আমরা যদিও বলছি যে ডিজিটাল যুগে প্রবেশ করি, আসলে আমাদের এখানে ডিজিটালাইজেশনের কিছু নাই। আচ্ছা, এখানে ট্রাফিক পুলিশের এখানে কাজটা অনেকাংশে কমে যেত। জাস্ট একটা সিগন্যাল লাইট যদি আমরা ব্যবহার করতাম, সেখানে লাল বাতি জ্বলবে, যাত্রীরা হাঁটার জন্য একটা সিগন্যাল উঠবে, যাত্রী তখন জেব্রা ক্রসিং দিয়ে পারাবার হবে, আচ্ছা। তাহলে এখানে ট্রাফিকের অনেকাংশে কমে যেত। এরপর আমরা রাস্তা পার হওয়ার সময় দেখা যাচ্ছে যে আমরা মোবাইল ব্যবহার করছি, অসচেতনতা। এখানে শুধু ট্রাফিকের তো দোষ নেই, ট্রাফিকের যদি আমরা পর্যাপ্ত প্রযুক্তি দিতে পারতাম, জনবল দিতে পারতাম, জি। তাহলে ট্রাফিকের অব্যবস্থাপনার অনেকাংশে কমে যেত। আচ্ছা। আর জনসচেতনার সাথে সেটা হচ্ছে যে আসলে আমরা রাস্তা পারাপারের যে নিয়ম, সেটা আমরা কেউ ফলো করি না। আমাদের সিগন্যাল লাইটের অভাব, আমাদের রাস্তা পারাপারের নিয়ম, এই জনসচেতনতাগুলো প্রশিক্ষণের মাধ্যমে যদি দেওয়া হতো, চালক এবং জনগণ সবাইকে যদি এটা ব্যবস্থা করা হতো, তাহলে এখানে ট্রাফিক পুলিশের আমি মনে করছি আরো মানে উন্নত সেক্ষেত্রে হতো। ট্রাফিক পুলিশকে প্রশিক্ষণেরও তো একটা ব্যবস্থা। এই ট্রাফিক পুলিশ প্রশিক্ষণের বিষয় আছে, মানুষকে প্রশিক্ষণ, জনগণকে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রযুক্তি। আমি মনে ধন্যবাদ। করি আসলে সবচেয়ে বড় এটা হচ্ছে- যেটা বলছিলেন যে এই যে ডিজিটাল নজরদারি কিংবা সিসিটিভি অথবা স্পিড গানের যে ব্যবহারটা আমরা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে যেটা ব্যবহার করতে পারতাম, সেটার ভূমিকাটা কেমন এবং সেটা কি আমাদের দেশে বা আইনে কি কার্যকর আছে কিনা? একটু বলি, এটা হচ্ছে আমাদের উন্নত বিশ্বে যদি আপনি দেখেন, উন্নত বিশ্বে আপনার যখন বেপরোয়াভাবে গাড়ি চালায়, জি, অথবা ধরেন যে লাইসেন্সবিহীন কোনো একটা, মানে যদি পুলিশে মনে করে যে এই গাড়িটা লাইসেন্স নাই, জি, গাড়িটা fitness থামাইতে নাই। যায়, তখন জি, আমাদের বাংলাদেশের পুলিশের করতে হয় কি, ওই গাড়ির পেছনে পেছনে দৌড়াইতে হয়। কিন্তু আপনি যদি উন্নত বিশ্বে দেখেন, জি, ওখানে ওদের অটোমেশনের ব্যবস্থা আছে। আচ্ছা, পেছনে যে আপনার যে নাম্বারটা আছে, জি, ওই নাম্বারটা শুধুমাত্র স্ক্যান করে ওনারা সরাসরি ওদের নাম্বারেই এসএমএসটা চলে যায়, আচ্ছা। ওনাদের বিরুদ্ধে মামলাটাও হয়ে যায়। মানে বছর শেষে দেখা যায় যে একটা ফি জমে গেছে তার। হ্যাঁ, হ্যাঁ, এখন এই সিস্টেমটা তো আমাদের আইনেও নাই। আচ্ছা। আমরা সড়কে যেটা দেখি বিভিন্ন সময় গাড়ির যে প্রতিযোগিতা, মানে একটা গাড়িকে আরেকটা গাড়ি অতিক্রম করার জন্য যে প্রতিযোগিতা, এইটা দুর্ঘটনার ক্ষেত্রে কতটা দায়ী এবং এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এটা হচ্ছে আসলে আমাদের ওই যে আগে যেটা বলেছি, চালকের মেন্টালিটি। জি, চালক সেখানে চাচ্ছে যে আমাকে সামনের গাড়িটা ওভারটেকিং করতে হবে। এক্ষেত্রে তার কমন সেন্সের যে বিষয়টা, শিক্ষার ও সচেতনতার যে বিষয়টা, আসলে সে সেটা ফলো করছে না, আইনও ফলো করছে না। কোন গতিতে গাড়ি চলবে সেটা সে আসলে এটা ফলো করছে না। আমাদের রাস্তায় তো হয়তো এটা সে জানেও না হয়তো সে, যার অথবা কারণে সে এত অশিক্ষিত যে ওই বিষয়ে। এটা একটা দুর্ঘটনার কারণ। আর একটা দুর্ঘটনার কারণ হচ্ছে মালিক পক্ষের চাপ। জি, যে চিটং থেকে আপনাকে ঢাকায় 5 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, এতক্ষণ কোথায় ছিলেন, আচ্ছা। পথে কি কোনো যাত্রী নেওয়া হয়েছে কিনা, এটা একটা কারণ হয়ে থাকে, মালিক আচ্ছা। পক্ষের একটা চাপ থাকে। দ্বিতীয় হচ্ছে যে আমরা এটা ওভারলুক না করাতে, জনসচেতনতা আমরা যেটা বলেছি, এটা আমরা ওভারলুক না করাতে এই কাজগুলো হচ্ছে, যার কারণে তাকে দ্রুত বেপরোয়া গাড়ি চালাচ্ছে। এবং দ্রুত বেপরোয়া গাড়ি চালানোর যে আইনটা আছে, আমরা দেখছি যে ওই যে আমি যেটাকে বারবার ঘুরে ফিরে যেটা আসছে, প্রযুক্তি,
এই প্রযুক্তি যদি ব্যবহার থাকতো তাহলে তাকে যদি সিগন্যাল দেওয়া হতো, আমরা এখন অনেক সময় সিগন্যাল ও ট্রাফিক পুলিশের অপর্যাপ্তার কারণে সে কোনো কিছু ফলো করছে না, জনশক্তি নাই, রাস্তায় কোনো মানুষ নাই, যার কারণে সে তার ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে, যার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মামলা যেগুলো হয় আর কি সড়ক দুর্ঘটনা নিয়ে, সেই মামলাগুলোর তদন্ত প্রক্রিয়াটা কেমন? আপনি তো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, তদন্ত প্রক্রিয়াটা কি দীর্ঘায়িত হয় কিনা অথবা? অবশ্যই অনেক দীর্ঘায়িত। জি, আমি যদি বলতে চাই আপনাকে, আমাদের সড়ক পরিবহন আইনটা হচ্ছে স্পেশাল আইন, স্পেশাল ল। জি, এটা কিন্তু আমাদের সিআরপিসির মানে আমাদের পেনাল কোডের কোনো আইন মামলা না, জি, জি, কোনো এটা স্পেশাল আইন। স্পেশাল আইন, জি, সড়কের সড়ক জন্য। সড়ক রিলেটেড আইন। জি, আমাদের কোর্টে যদি আপনি দেখেন, নারী শিশুর জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে, আচ্ছা, তারপরে বিদ্যুৎ বিষয়ে আমাদের আলাদা কোর্ট আছে। তারপরে এখন বিষয়টা হচ্ছে আমাদের এই সড়কের বিষয়টা যদি আপনি দেখতে যান, সড়ক পরিবহন নিয়ে যতগুলো মামলা মোকদ্দমা হয় সবগুলো সিআরপিসি তো ফলো করবে, সব স্পেশাল মামলা সবই সিআরপিসি ফলো করে। কিন্তু আমার মামলাটা যদি আলাদা যদি কোর্টে যদি একটা ট্রাইব্যুনাল গঠন করে জি, যদি মামলাগুলো যদি ওখানে যদি তদন্ত সবকিছু যদি ওখান থেকে পরিচালনা হয়, মানে এটা কি অনেকটা নারী শিশু ট্রাইব্যুনাল বা এরকম ট্রাইব্যুনাল? আলাদা কোনো আলাদা কোনো ট্রাইব্যুনাল এটা কিন্তু চাইলে আমাদের সরকার পারে। আমাদের আইনে কিন্তু ওভাবে স্পেসিফিক করে একটা কথা আছে যে আমাদের আইনেই দিয়েছে যে আমি চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এটা বিচারের জন্য আমি দায়িত্ব দিতে পারি, আচ্ছা। সরকার যদি চায়। তাহলে এখানে আমার তো আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা যায়, সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, বিলম্বের ক্ষেত্রে যে কথা আমি একটু অ্যাড করে দিই অবশ্যই, বিলম্বর সাথে আমাদের তদন্ত প্রক্রিয়া বিলম্বের সাথে যে বিষয়গুলো এসেছে, তদন্ত প্রক্রিয়াতে বিলম্বের সাথে যেটা এসেছে সেটা হচ্ছে প্রযুক্তি। আমাদের পুলিশরা যারা তদন্ত করে তারা সাক্ষ্য প্রমাণ বের করার ক্ষেত্রে সেখানে একটু বিলম্ব হয়, যে এখানে যেহেতু কোনো ক্যামেরা নেই, সড়কে যেহেতু ক্যামেরা নেই, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে হয়, এরপর তদন্তকারী একটা যিনি তদন্ত করবেন তার একটা বিষয় আছে, উনি এটা একটু বিলম্ব কেন করছেন, অত দেখা গেল একজনকে তদন্ত দায়িত্ব দেওয়া হলো, কিছুদিন পরে দেখা গেল উনি বদলি হয়ে গেলেন। তাই এই ক্ষেত্রে তদন্তকারী ব্যক্তির উপরে এটা অনেক সময় নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে আমাদের রাজনৈতিক চাপ থাকে, আচ্ছা, এটা একটা বড় কারণ, যে যাকে মামলা আমি আসামি করছি তাকে চাপ দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া থাকে, এটা একটা কারণ হয়ে থাকে আর কি, রাজনৈতিক প্রেশার। এরপরে হচ্ছে যে জনশক্তি, প্রশাসনের জনশক্তি যারা আইন প্রয়োগ করে সংস্থা আছে তাদের এখানে জনশক্তির খুব অভাব। এটার পাশাপাশি কি আপনার গণপরিবহনের যে মালিক শ্রমিক এরা কি আইন কার্যকরের ক্ষেত্রে একটা বাধা তৈরি করে কি কখনো? অবশ্যই বাধা তৈরি করে। মানে কি ধরনের সেটা? মানে এখানে যেমন ধরেন ওই যে বললাম ওনাদের সচেতনতার খুবই অভাব। আচ্ছা, মালিকের শ্রমিক ওনারা যেমন ধরেন আমি একটু বলি, জি, আমাদের আইনে স্পেসিফিক করে আমাদের আইনেই আছে যে আমি লাইসেন্সটা কখন পাবো। একটা পেশাদার যে ড্রাইভার, তাকে লাইসেন্স পাইতে হলে তাকে অবশ্যই ক্লাস 8 পাস করতে হবে এবং তার সহকারী যে তাকে অবশ্যই 5 পাস করতে হবে। আইনেই বলা আছে। কিন্তু আপনি যদি আমার প্র্যাকটিক্যাল দেখেন, রাস্তাঘাটে দেখেন, একটা ছোট বাচ্চা 7 বছরের বাচ্চাও সে কি মানে হেল্পার, গাড়ির হেল্পার। এবং লাইসেন্স দেওয়ার ক্ষেত্র আপনার কি নির্দিষ্ট, আপনার লাইসেন্সের জন্য পেশাদারের জন্য 21 বছর আর অপেশাদারের জন্য কি 18 বছর। তাহলে এই যে এখন যারা লাইসেন্স নিচ্ছে, তাহলে এই যে এগুলো এদের তো ওই বয়সটা আপনি যদি দেখেন ওভাবে হয় নাই। এখানে আইন প্রয়োগকারী সংস্থাদের যেটা চাপ প্রয়োগ করছে সেটা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই আমি আগে যেটা বলেছি 98 এবং 105-এ যে শাস্তির ব্যবস্থার কথা হয়েছে, যেটাকে বেলেবল থেকে নন বেলেবল করা হয়েছে, এই এবং শ্রমিক ফেডারেশনটা সেটা আন্দোলন করেছে, আপনি দীর্ঘদিন জানেন, তারা সড়ক অবরোধ করেছে এবং সেটাকে তারা জামিনযোগ্য করার জন্য আবার প্রেসারাইজ করছে এবং সরকার সেটাতে সম্মত হয়ে জামিনযোগ্য করার জন্য কিন্তু আবার একটা প্রস্তাবনা দিয়ে রেখেছে। এই যে তাদের এই শ্রমিক ফেডারেশনদের এই চাপের কারণে অনেক সময় আইনের ব্যাঘাত ঘটে, তারা এটাকে কার্যকর করতে দেয় না। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে সড়ক দুর্ঘটনাগুলো বেশিরভাগ ধরেন স্কুল কলেজের সামনে অনেক সময় হয়ে থাকে, স্পিড ব্রেকার বা বিভিন্ন কারণে। এইসব ক্ষেত্রে আসলে কারা দায়ী বেশিরভাগ? মানে আমাদের যে গাড়িগুলো চলে সেগুলোর স্পিডটা দাঁড়িয়ে নাকি আপনার ট্রাফিক ব্যবস্থা? না, এটা আসলে আমাদের স্কুল কলেজের সামনে বেসিক্যালি সরকার কোনো নিয়ন্ত্রণ করছে কিনা দুর্ঘটনা কমানোর জন্য। আপনি কোনো স্কুলে এই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা আপনি দেখবেন না। স্কুল কলেজ নয়, সমস্ত রাস্তা, আমি যে সমস্ত রাস্তাগুলোতে মানুষ পারাপার করে, বিশেষ করে স্কুল কলেজগুলো, আমি আপনাকে যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি যখন নেপালে একটা রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তা পার হওয়ার জন্য, ঠিক স্কুল ছাত্র অনেকগুলা একত্রিত হয়েছিল,
তো সেখানে কোনো অবশ্য প্রযুক্তি নেই, তারাও আমাদের থেকে অনুন্নত। সেখানে একজন ট্রাফিক এভাবে হাত তুলে বন্ধ আবার শুরু করে। মানে বাচ্চাদেরকে একজন লোককেও দেখা যায় না যে কেউ আদেশ সমন্বয় করে রাস্তা বের হয়ে গেছে। আমাদের দেশে আপনি বেসিক্যালি এই জিনিসটা পাবেন না, যার যার ইচ্ছে মতো রাস্তা বের হচ্ছে। এখানে এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আইনকে মান্য করি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রাস্তা পার হওয়ার জন্য যে জেব্রা ক্রসিংগুলো চিহ্ন দেওয়া হয়, এই ধরনের কোনো ক্রসিং আমাদের এখানে নাই। এখানে স্পিড ব্রেকারগুলো দেওয়া হয় মূলত স্কুলের সামনে গাড়িটা যাতে দ্রুত না চলতে পারে, জাস্ট এই জন্য। হয়তো এখানে একটু গতি স্থিতিশীল স্লো হয়, কিন্তু মূলত পক্ষে দুর্ঘটনাগুলো কমছে কিনা, এই দুর্ঘটনা কমানোর জন্য আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের সিগন্যাল প্রযুক্তিটা একটু উন্নত করতে হবে, আমাদের জনসচেতনতা বাড়াতে হবে, এবং আমাদেরকে মোবাইল আসক্তিটা, মোবাইলে কথা বলে রাস্তা পার হওয়ার, এগুলো বন্ধ করতে হবে। অনেক ড্রাইভারকে আমরা এটা দেখি যে তারা গাড়ি চালাচ্ছে আর মোবাইলে কথা বলছে। আচ্ছা, আইন লঙ্ঘনের জন্য যে জরিমানার বিধান আছে এই আইনে আর কি, এই জরিমানার বিধানটা কেমন এবং সেটা কি আসলে কার্যকর হচ্ছে কিনা? জামিন অযোগ্য ধারা যেটা আপনার এই সেকশন 84, সেকশন 105/98, এগুলোতে জামিন অযোগ্য ধারা, বাকিগুলো সব জামিনযোগ্য। এবং এখানে আপনার যে জরিমানা, এখানে আপনি খেয়াল করবেন 98-এ যদি আমি যাই 3 বছরের অথবা 3 লক্ষ অথবা উভয় দণ্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার যখন এখানে একটা ওই যে শুভঙ্করের একটা ফাঁকি রয়েছে, আচ্ছা, এখানে চাইলেই কি এখন উনি চাইলেই ওই অর্থদণ্ড দিয়ে মামলা থেকে চলে আসতে পারে। আচ্ছা, এটা দুর্বলতা, এটা একটা দুর্বলতা, অনেক বড় দুর্বলতা। এটা হচ্ছে আসলে যারা ক্ষতিগ্রস্ত পরিবার, আমরা বেসিক্যালি কোর্টে যেগুলো দেখি, কোনো একজন যদি দুর্ঘটনায় মারা যায়, কোর্টের যে মেন্টালিটি বা চিন্তাভাবনা যে ক্ষতিগ্রস্ত পরিবারকে যদি আপনি ক্ষতিপূরণ দিয়ে থাকেন, তাহলে এই ক্ষেত্রে কোর্ট আপনার জামিনের বিবেচনা করে। আর যেগুলো আমরা দ্রুত বেপরোয়া গাড়ি পরিচালনা, আমরা 60 কিলোমিটার যেটা আছে সেটা আমি 80 কিলোমিটার চললাম, আইনটা লঙ্ঘন করলাম, সেখানে 3 মাসের একটা জরিমানা, 3 বা 25,000 টাকা অর্থদণ্ড, বা ওভারলোডিং যখন হবে, আপনার এতটুকু আপনি লোড নিতে পারবেন, আপনি নিয়ে নিলেন আরও বেশি। আপনি যেখানে দেখবেন মিরসরাই বড় দারগাহাটে যে একটা ওভারলোড নিয়ন্ত্রণের জন্য যে ওইটা আসলে সরকার নিয়ন্ত্রণ করে কিনা না স্থানীয় লোকজন নিয়ন্ত্রণ করে, প্রচুর অবৈধ পার্কিং দেখা যায়। পার্কিং আছে। আরেকটা বিষয় আছে, একটু ভাইয়ার সাথে একটু অ্যাড করি। এই যে সেকশন 105-এ বলছে জামিন অযোগ্য। জামিন অযোগ্য কেন? যখন দুর্ঘটনার কারণে একটা মানুষ মারা যাবে, হ্যাঁ, অথবা গুরুতর আহত, আসলে ক্ষতিপূরণ হয় না, তাহলে এটা কি, এটা 5 লক্ষ টাকা দিয়ে কি একটা মানুষের জীবনের মূল্য তো আর হতে পারে মূল্য না? কি আর হতে পারে? জি, সেটাই। এটা তো এটা অথবা মানে অথবা এটা তো চালকরা ইজিলি এখানে জামিন নিয়ে ফেলতেছে, অর্থদণ্ড দিয়ে জামিনটা নিয়ে ফেলতেছে। আচ্ছা আচ্ছা, সড়কের দুই পাশে যে আমরা অবৈধ পার্কিংটা দেখি, এটা কি দুর্ঘটনার জন্য একটা বড় কারণ? অবশ্যই দুর্ঘটনার জন্য এটা বড় অংশ কারণ। আমাদের বাংলাদেশে প্রায় সব জায়গায় আপনি দেখতে পাবেন যে রাস্তার দুই পাশে বিভিন্ন খাবার হোটেল গড়ে উঠেছে। এই হোটেলকে কেন্দ্র করে অথবা পেট্রোল পাম্পকে কেন্দ্র করে আশেপাশে অনেকগুলো হোটেল থাকে, সেখানে তাদের ইচ্ছে মতো, যেখানে পার্কিং এর কোনো সিস্টেম নাই, সেখানে গাড়ি বড় বড় লরিগুলো বা বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। অনেক বিল্ডিং এ দেখা যাচ্ছে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। তো সড়কের তো আমাদের এটা হচ্ছে যে আমাদের অপরিকল্পিত একটা চিন্তা ভাবনা যে আমাদের সড়কে কোনো পার্কিং এর ব্যবস্থা নাই, এবং যেখানে পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে কোনো কার্যকারিতা নাই। আমাদের দেশে চালকগুলো যার যার ইচ্ছে মতো রাস্তার পাশে গাড়ি দাঁড়া করে রাখে, এই ক্ষেত্রে দুর্ঘটনা। রাতে তো বিশেষ করে কাভার্ড ভ্যানগুলো দেখা যায় যে এগুলো উন্নত কোনো বিষয় আপনি এগুলো দেখবেন না। যেখানে পার্কিং আছে সেখানে এটা বেসিক্যালি ওই যে আমরা যেটা ঘুরে ফিরে সে একই কথা আসে যে আইনের কার্যকারিতা। আইনগুলো যদি স্ট্রিক্টলি ফলো করা হতো, এটার জন্য যদি শাস্তির ব্যবস্থা করা হতো, আসলে কেউ এগুলা এই কাজগুলো করতো না। সর্বক্ষেত্রেই আমরা যেটা বলতে পারি যে আপনি পার্কিং বলেন, ওভারলোডিং বলেন বা গতিসীমা বলেন, সবকিছু যদি আইনের আওতা আনা হতো এবং আইনটার যদি যথাযথভাবে কার্যকর হতো আসলে। আচ্ছা, এই ক্ষেত্রে মানে শিক্ষা কারিকুলামে এটাকে অন্তর্ভুক্ত করাটা কতটা যৌক্তিক? এটা অবশ্যই অনেক যৌক্তিক, কারণ হচ্ছে আমাদের যে বিষয়গুলো বলছেন এগুলো তো আসলে শিক্ষা কারিকুলামে আসতে হবে। এইগুলা জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের মধ্যে। মানে প্রথমে আগে আমার ঘরে ঠিক হতে হবে, জি, আমাকে ঠিক হতে হবে, মানে আমাকে বুঝতে হবে যে আমি সড়ক পরিবহন আইন সম্পর্কে আমার জানতে হবে, জি, যে আমি যে অনেক, আপনি রাস্তায় দেখবেন যে অনেক ছোট ছোট ছেলে স্কুলে ক্লাস 8-9-এ পড়ে, ওদের তো 18 বছর হয় না, ওরা কিন্তু মোটরসাইকেল চালাচ্ছে হেলমেট বিহীন। আবার অনেক সময় দেখবেন যে অ্যাডাল্ট, সে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, তার সহযাত্রী যে সেও হেলমেট পরে না। তাহলে
সে তো এই মানে বিষয়টা প্রথমত নিয়ে ওকে আসলে জানতে তাকে হবে, সচেতন হতে হবে, সামাজিক সচেতন হতে হবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে যদি সর্বশেষ একটু বলি যে মোটরসাইকেল দুর্ঘটনাটা আসলে যিনি বলছিলেন আপনি যে এটা একটু খুব বেশি হচ্ছে, এটা প্রতিরোধের ক্ষেত্রে কোনো আইনি কোনো কিছু স্পেশাল প্রতিরোধের ক্ষেত্রে এটা আসলে নতুনভাবে আইনে সংযুক্ত করা দরকার, যে বিশেষ করে এখন ইলেকট্রিক মোটর বের হচ্ছে, এটার জন্য কোনো আইনে নাই। আর আমরা তো এটা সবাই জানি যে এটা একটা জরিমানার বিধান আছে, এটা আপনিও জানেন। হেলমেটবিহীন যদি কেউ গাড়ি চালায় অথবা যিনি পিছনে একজন যাত্রী থাকতে পারবেন, দুইজন থাকতে পারবেন না, একজন গাড়ি চালক একজন হুন্ডা চালক, ওনার পিছনে একজন যাত্রী বসতে পারবে, দুজন বসতে পারবেন না, দুজনকে হেলমেট পরিধান করতে হবে। এটা অবশ্যই আমাদের আইনে আছে, আমরা জানি, কিন্তু আমরা এটা কার্যকারিতার অভাবে, আইনের কার্যকারিতার অভাবে আমরা কিছু করছি না, আমরা নিজেরাও মানছি না এই আইনটা। পুলিশ আমাদেরকে ধরলে হয়তো আমরা কিছু একটা রাজনৈতিক অথবা কিছু জরিমানা দিয়ে আমরা বেড়ে যাচ্ছি। এগুলো যদি সচরাচর জরিমানার আওতায় আনা যেত, স্ট্রিক্টলি যদি এটা মানা হতো, তাহলে রাস্তায় এই ধরনের হেলমেটবিহীন গাড়ি কিংবা অতিরিক্ত 3 জন যাত্রী নিয়ে হুন্ডা চলা বা একজন ছোট ছেলেকে হুন্ডা দেওয়া, মানে আইনের এই প্রয়োগটা একটু ভালোভাবে করা দরকার। যাই হোক, অনেক চমৎকার আপনারা আলোচনা করেছেন, অ্যাডভোকেট আশরাফ এবং অ্যাডভোকেট ইসমা। আশা করছি ভবিষ্যতে আবার কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হবে। তো আসলে যে কথা বলছিলাম, যে আলোচকরা যে কথাটা বলছিলেন যে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে আমাদের নাগরিকদের সচেতনতা সবার আগে জরুরি। আইন প্রয়োগটা তো হতে হবে, পাশাপাশি রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। তাহলে সড়কে হয়তো ঝরবে না আর একটি প্রাণও, যদি আমাদের নিজেদের সচেতনতা আমরা বাড়াতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে, আইনের জটিল কোনো বিষয় নিয়ে আমরা আরও সহজ করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে।